ব্যবসার বিরূপ পরিবেশে নিরুৎসাহিত বিদেশি বিনিয়োগকারীরা। দরপত্র কিনেও জমা দেয়নি অনেকে, কেউ কেউ কাজ ছেড়েছে মাঝ পথেই। ৬ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত। নিরীক্ষা কার্যক্রম প্রশ্নমুক্ত রাখতে বাংলাদেশ ব্যাংক গঠিত টাস্ক ফোর্সের পরামর্শ। জাতীয় ও স্থানীয় নির্বাচন একসঙ্গে করার পরামর্শ। নারাজ কমিশন। বিধিবিধান পরিবর্তন, ভোটার তালিকা হালনাগাদে কঠোর হওয়ার চেষ্টা। তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা বাতিলের রায় বহাল, আপিল আবেদন খারিজ। এখনো নিষ্পত্তির অপেক্ষায় 18টি মামলা। সাবেক মেয়র তাপসের বিপুল অবৈধ সম্পদ, দুদকের 2 মামলা। সিরাজগঞ্জের সাবেক মন্ত্রী আব্দুল লতিফকে সেনা ক্যাম্পে জিজ্ঞাসাবাদ। শক্তিশালী শীতকালীন ঝড়ের মুখে যুক্তরাষ্ট্র 1 দশকের সর্বনিম্ন তাপমাত্রা, সর্বোচ্চ তুষারপাতের শঙ্কা, কয়েকটি রাজ্যে জরুরি ব্যবস্থা। এবং ঢাকায় পদত্যাগের ইঙ্গিত, সিলেটে ইউটার্ন বিসিবি পরিচালক ফাহিমের। আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝির সমাধান চান বোর্ড প্রধান। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। যাচ্ছি পুরো খবরে। ব্যক্তি স্বার্থে বাংলাদেশের কিছু লোক বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে মন্তব্য করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এদিকে বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নেই, এটা স্বীকার করার কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি বাংলাদেশ ব্যবসায়িক অংশীদারিত্ব বৃদ্ধি নিয়ে মন্ত্রণালয় ও পলিসি এক্সচেঞ্জ যৌথভাবে একটি প্রতিবেদন প্রকাশ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সৌদি রাষ্ট্রদূত অভিযোগ করেন, পৃথিবীর বৃহত্তম তেল কোম্পানি আরামকো বাংলাদেশে কয়েকবার বিনিয়োগের চেষ্টা করলেও তাকে স্বাগত জানানো হয়নি। Bangladeshi relationship is a multi-dimensional relationship. It's not only focusing on Hajj or manpower or AIDS, but it's a multi-dimensional relationship. It should cover trade, investment, sport, culture, tourism, and every other aspect. এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিদেশি বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে হবে, গড়ে তুলতে হবে দক্ষ মানব সম্পদ। We have to be skill specific training and developments so that they become employable all over the world. In fact, even in our own country we have this problem that we have the requirement of skills which we do not have in our country. অন্যদিকে গত সরকার দেশের স্বার্থকে উপেক্ষা করে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও সৌদির আরামকোর মতো বড় কোম্পানিকে বিমানবন্দর থেকেই তাড়িয়ে দিয়েছিল বলে অভিযোগ করেন অর্থ উপদেষ্টা। But free trade, you know, the business people are there. Just open the window and we'll get everything. We cannot, if you're not prepared, we cannot import. বর্তমান অন্তর্বর্তী সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার ইচ্ছে নেই বলেও জানান অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে 2 দেশে সরকার ও বেসরকারি ব্যবসায়িক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। দর্শক, সমুদ্র সীমায় প্রাকৃতিক সম্পদ আহরণে এখনও পিছিয়ে বাংলাদেশ। 2012 সালে ভারত এবং 2014 সালে মিয়ানমারের সাথে সমুদ্র সীমা জয় করার এত বছর পরও কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে জ্বালানি বিভাগ। বিদেশি কয়েকটি প্রতিষ্ঠান দরপত্র কিনেও জমা দেয়নি, আবার বনিবনা না হওয়ায় মাঝপথেই কাজ ছেড়েছে কোনো কোনো কোম্পানি। সমুদ্রে গ্যাস অনুসন্ধান নিয়ে মিনা ফেরদৌসের 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। সমুদ্র সীমা জয়ের 1 দশক পরও কি পরিমাণ তেল গ্যাস সেখানে রয়েছে তার সঠিক পরিমাপ করতে পারেনি পেট্রোবাংলা। গভীর ও অগভীর 26টি ব্লকের কয়েকটিতে বিদেশি কোম্পানির কাছে কয়েকবার দরপত্র বিক্রি করেছিল জ্বালানি বিভাগ। তবে শেষ পর্যন্ত বনিবনা না হয় গ্যাস উত্তোলন না করেই চলে গেছে কোম্পানিগুলো। তবে একমাত্র কোম্পানি হিসেবে কাজ করছে ভারতীয় কোম্পানি ওএনজিসি। বিদেশি কয়েকটি কোম্পানির দরপত্র কিনে জমা না দেওয়ার পরিস্থিতি পুনর্মূল্যায়ন করছে পেট্রোবাংলা। এ নিয়ে কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। একটা কমিটি গঠন করে দিয়েছি আমরা একজন ডাইরেক্টরের নেতৃত্বে, এবং আরও কিছু এক্সপার্ট আমার কর্মকর্তা যারা আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে প্রতিষ্ঠানগুলো 9টা প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল, তারা বিড ডকুমেন্ট কিনেছিল, ডাটা কিনেছিল, তারা কেন অংশগ্রহণ করেনি, অফিসিয়াল বা আনঅফিসিয়াল তাদের কাছ থেকে কোনো পরামর্শ পাওয়া যায় কিনা। সেই পরামর্শের ক্ষেত্রে আমাদের যে পিএসসি ডকুমেন্ট, সেই ডকুমেন্টটা রিভিজিট করার কারণ আছে কিনা অথবা অন্য কোনো কারণ আছে কিনা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি কোম্পানিগুলোকে দেশে কাজ করতে আগ্রহী করতে আরো জোরালো ভূমিকা পালন করতে হবে পেট্রোবাংলাকে। বাংলাদেশ
বাংলাদেশে বিদেশি কোম্পানির আসার যে এলিমেন্টগুলা সেইগুলাকে আমরা ঠিকমতো নার্চার করতে পারি না। মানে প্রথমত বিদেশি কোম্পানিদেরকে যে ইনভাইট করা এবং সেই ইনভাইট করে চুক্তিগুলা তড়িৎ গতিতে করা, এই তড়িৎ গতি এটা একটা ব্র্যাকেটের মধ্যে লেখা যায়। ধীরগতি ও দীর্ঘসূত্রিতার কারণে সমুদ্রবক্ষে আন্তর্জাতিক কোম্পানি মুখ ফিরিয়ে নিচ্ছে বলেও মত বিশেষজ্ঞদের। বিদেশি কোম্পানিগুলো খুব ঝটিকাভাবে চলে আসে এবং তারাও চায় ওই স্পিডে আমাদের তরফ থেকে নেগোসিয়েশন হবে। প্রত্যেকটা স্টেজে এটার একটা দীর্ঘসূত্রিতা, একটা মানে স্লো মোশনে চলা, এই জিনিসগুলো কিন্তু বিদেশি কোম্পানি একেবারেই পছন্দ করে না। দে ওয়ান্ট ফাস্ট, তারা যেরকম ফাস্ট গতিতে চলে তারাও চায় যে ফাস্ট গতিতে হবে সবকিছু। তো এখানে এসে একটা হোঁচট খায়। বঙ্গোপসাগরে যে পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে তা দিয়ে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানো সম্ভব বলছে পেট্রোবাংলা। তাই সমুদ্র থেকে গ্যাস আহরণে সরকারের নজরদারি বাড়ানোর পাশাপাশি দেশীয় কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। এসালম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা 4টি সহ মোট 6 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গঠিত টাস্ক ফোর্সের পরামর্শে এই সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পর্ষদ। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে 3 মাসের বাধ্যতামূলক ছুটিতে থাকবেন এক্সিম, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, এসআইবিএল এবং আইসিবি ইসলামিক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা। জানা গেছে ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মে তারল্য সংকটে পড়ে খাদের কিনারায় যাওয়া এসব বেসরকারি ব্যাংকে ফরেনসিক অডিট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের টাস্ক ফোর্স। এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের দায়িত্বে রেখে অডিট যেন প্রশ্নবিদ্ধ না হয় তাই নিরপেক্ষভাবে কাজ করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সময় যারা দায়িত্ব পালন করেছেন তাদের উপস্থিতি ওয়েলকাম করছেন। তো তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্যাংকগুলো এই একটা নির্দিষ্ট সময়ের জন্য যতদিন পর্যন্ত এই কার্যক্রম চলবে ততদিন পর্যন্ত তারা যাতে আউট অফ ডেস্ক থাকেন এটা সিদ্ধান্ত আমরা নিচ্ছি। যারা দায়ী হবে এই কাজের জন্য তাদের ব্যাপারে তো দেশের আইন, ব্যাংকিংয়ের আইন, দেশের আইন সব মিলিয়ে ব্যবস্থা নেওয়া হবে। দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন, এমনটি বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রোববার দুপুরে রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন করেন তিনি। বলেন, দেশের সুরক্ষায় সেনাবাহিনীকে যুগোপযোগী প্রশিক্ষণ নিতে হবে। বাংলাদেশের চৌকস সেনা সদস্যদের বজ্র আঘাতে একে একে ধ্বংস হচ্ছে শত্রুর ঘাঁটি। শত্রুকে পরাস্ত করতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান। 55 পদাতিক, কমান্ডো ও ইঞ্জিনিয়ার্স কোরের সদস্যরা রণকৌশলে এগিয়ে যায় সামনে। এরই মধ্যে আকাশপথে অংশ নেয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশনের বিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো। শত্রুমুক্ত করতে এই আক্রমণে ব্যবহার করা হয় নতুন সংযোজিত তুর্কি ড্রোন। এছাড়াও ছিল 3 ধরনের আর্টিলারি গান। এভাবেই পদাতিক ডিভিশনের ঘণ্টাব্যাপী অপারেশনে শত্রুমুক্ত হয় এলাকা। রাজবাড়ীর সাধারচরে সামরিক প্রশিক্ষণ এলাকায় এমন আয়োজনে শেষ হল সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন। অনুশীলন পর্যবেক্ষণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সঙ্গে ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা। সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত থাকতে হবে। যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। সেটারই একটা মহড়া হলো প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বাস্তব যুদ্ধে আমরা আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি।
শীতকালীন এই অনুশীলনে অংশ নেয় একটি পূর্ণ পদাতিক ব্রিগেড গ্রুপ। মুক্তিযুদ্ধের সময় এই রাজবাড়ী জেলায় ছিল একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ কেন্দ্র, তাই এখানকার সামরিক কেন্দ্র থেকেই এবারে শীতকালীন প্রশিক্ষণে বার্তা দেওয়া হলো বাংলাদেশের চৌকস সেনাবাহিনীর যুদ্ধের সক্ষমতার, যার নাম দেওয়া হয়েছে বজ্র আঘাত, এবং বার্তা ছিল সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল। মারুফা রহমান, কালুখালী, রাজবাড়ী, সাধারচর, নিউজ 24। খরচ কমাতে জাতীয় ও স্থানীয় নির্বাচন একদিনে করার পরামর্শ স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদের। একই দিনে সম্ভব না হলেও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার উপর জোর দেন তিনি। তার মতে এতে ইসির দক্ষতা বাড়বে। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে নন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। অন্তরা বিশ্বাসের রিপোর্ট। স্থানীয় কিংবা জাতীয় নির্বাচন বরাবরই ছিল এক উৎসবের নাম, যদিও গত 1.5 দশকে পুরো নির্বাচনী প্রক্রিয়াকেই প্রহসনে পরিণত করেছে পতিত আওয়ামী লীগ সরকার। একতরফা নির্বাচনের নামে লুটপাট করেছে কোটি কোটি টাকা। নতুন বাস্তবতায় রাজনীতিতে জোরালো হচ্ছে ভোটের আলোচনা। স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধানের দাবি, একদিনে সব ভোট করলে কমবে নির্বাচনী খরচ। জাতীয় নির্বাচন, লোকাল গভর্নমেন্ট নির্বাচন একদিনে করেন, মানুষ গিয়ে 3টা ভোট, তিনটা ব্যালট নেবে ফর লোকাল ইলেকশন, একটা ব্যালট নেবে জাতীয় নির্বাচনের, দিয়ে চলে আসবে। একটা সরকারের মেয়াদ হচ্ছে 5 বছর, কিন্তু এই 5 বছর ধরে নির্বাচন হতে থাকে স্থানীয় সরকারের। কখনো ইউনিয়ন পরিষদ, কখনো উপজেলা, কখন পৌরসভা। এটা কোনো একটা সিস্টেম হলো না। তাহলে এরা তো একটা সরকারের মেয়াদের মধ্যে যে কাজগুলো করবে, সরকারের অর্থ বছর আছে, অর্থ বছরের সাথে মিলে টাকা পয়সা পাওয়ার বিষয় আছে, সরকারের ন্যাশনাল প্ল্যান আছে, ন্যাশনাল প্ল্যানের সাথে সামঞ্জস্য রেখে তাদের ডেভেলপমেন্ট করতে হবে না। এগুলোর কোনো কিছু হচ্ছে না। এবার কোনো কারণে সম্ভব না হলে অন্তত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ। এই গভর্নমেন্টের একটা ট্রায়াল হোক, যে একটা নির্বাচন তারা করলো, নির্বাচন কমিশনের একটা ট্রায়াল হোক, তারা স্থানীয় নির্বাচনটা করলেন, করার পরে 2 মাসের মধ্যে জাতীয় নির্বাচন করতে পারেন। এদিকে দ্রুত নির্বাচনের দাবিতে সরব হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। সে বিবেচনায় জাতীয় নির্বাচনই আগে করতে চায় নির্বাচন কমিশন। আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতিনিয়ত প্রত্যেকটা দিন এমন কোনো দিন বাদ আছে তারা সবসময় বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, এটা তাদের মূল দাবি। স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়টি আমাদের আপাতত বিবেচনায় নেই। আমরা ন্যাশনাল ইলেকশন নিয়ে কাজ করছি, সেই লক্ষ্যেই আমাদের প্রস্তুতি এগিয়ে চলছে। সিসি বলেন, রাজনৈতিক দলগুলো চাইলে ইসির মনোভাব পরিবর্তন হতে পারে, বদলে যেতে পারে নির্বাচন কেন্দ্রিক কর্মপরিকল্পনা। কোন নির্বাচনটি তাহলে আগে হওয়া উচিত, স্থানীয় সরকার নাকি জাতীয় সংসদ নির্বাচন? এ নিয়ে দ্বিমত পোষণ করছে নির্বাচন কমিশন এবং সংস্কার কমিশন। তবে বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে এবং জনগণের চাওয়াকে একত্রিত করে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটি হবে সঠিক সিদ্ধান্ত। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এদিকে সংস্কার কমিশন যে সুপারিশই দিক, নির্বাচনী বিধিবিধান পরিবর্তন জরুরি বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। মানুষের লুট হয়ে যাওয়া ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার ব্যাপারে নিজের প্রতিশ্রুতির কথাও জানান সিএসি। এ সময় ভোটার তালিকা হালনাগাদে অনিয়ম, অবহেলা, অস্বচ্ছতা কোনোভাবে বরদাস্ত করা হবে না বলে মত দেন নির্বাচন কমিশনাররা। বছরের শুরুতেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। বহুকাঙ্ক্ষিত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে পরবর্তী কার্যক্রম ভোটার তালিকা হালনাগাদ করা। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে হালনাগাদ কাজে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। ভোটার তালিকা নিয়ে কি ধরনের এ সময় নির্বাচন কমিশনাররা জানান, বিগত সময়ের কলুষিত নির্বাচন ব্যবস্থা থেকে দায়মুক্তি চায় বর্তমান কমিশন। এবারের ইলেকশন, আমরা নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করব। ভোটের প্রতি মানুষের যে অনীহা, এই দুটো জিনিসকে গ্রহণযোগ্য করার জন্য মানুষের অনীহা, আস্থার ভাব মানুষের সৃষ্টি করতে হবে। ভোটার তালিকা অন্তর্ভুক্তির কাজে যে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন কমিশনাররা। আমাদের মধ্যে যদি কারো ওরকম দুরভিসন্ধিমূলক কোনো একটা কিছু করার থাকে, যিনি এই দুরভিসন্ধিমূলক কিছু করার চিন্তা করবেন সেটা উনি নির্ধারিত করবেন, আমাদের সহায়তা থাকবে না, সাপোর্ট থাকবে না। সবাই ভোট দিতে চায়, ভালো ভোট দেখতে চাই,
এটাকে আমাদের অ্যাডভান্টেজে কাজে লাগাতে হবে যাতে ভোটকে কেউ নষ্ট করতে না পারে। টাকা অর্জনের মোটিভ নিয়ে কোনো তথ্য সংগ্রহকারী কাজ করবে না। তবে নির্বাচনী আইন ও বিধি পরিবর্তনে মনোযোগী সিইসি বলেন, ভোটারদের বঞ্চনা ঘোচাতে চায় তার কমিশন। সরকারি যে কোনো রিফর্মস করতে গেলে বিধি বিধান আইন কানুন অনেক জায়গায় হাত দিতে হয়, অনেক জায়গায় হাত নাহলে তো করা যাবে না। আমি যদি পুরানো আইন কানুন বিধিবিধানে আটকে থাকি আমি অনেক কাজ এগিয়ে নিতে পারবো না। রিফর্মস যে প্রপোজালগুলো যেগুলো গৃহীত হবে সেগুলো অ্যাকোমোডেট করার জন্য বিভিন্ন জায়গায় হাত দিতে হবে, আইন কানুনে হাত দিতে হবে, কনস্টিটিউশনে হাত দিতে হবে। অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন সিইসি। আমাদের লক্ষ্য হচ্ছে ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে থাকা আরও 4টি মামলা বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত। বিগত 19 বছরে তারেক রহমানের বিরুদ্ধে 82টি মামলা হয়েছে। এখনও 18টি মামলা নিষ্পত্তি হয়নি। আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে 64টি মামলা থেকে অব্যাহতি কিংবা খালাস পেয়েছেন তারেক রহমান। সময় ও সুযোগ মতো তারেক রহমানের দেশে আসার কথা জানালেন তার আইনজীবী। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হয়ে ব্যাপক নির্যাতনের শিকার হন তারেক রহমান। এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডন যান বিএনপির এই শীর্ষ নেতা। 111-এর আমল সহ আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে 82টি মামলা হয়। অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে দণ্ডিত হন তিনি। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে যায় দেশের রাজনীতির প্রেক্ষাপট। বিএনপির আইনজীবীরা তারেক রহমানের মামলা নিষ্পত্তি করার উদ্যোগ নেন। 2007 সালে তার বিরুদ্ধে রাজধানীর 4টি থানায় চাঁদাবাজির মামলা করেন বেশ কয়েকজন। 19 বছর ধরে এইসব মামলা বিচার শেষ হয়নি। একই সঙ্গে মামলা বাতিল চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। গত 23 অক্টোবর উচ্চ আদালত তারেক রহমানের বিরুদ্ধে থাকা 4টি মামলা বাতিল করে দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ মামলা বাতিলের রায় বহাল রেখে আদেশ দেন। তারেক রহমানের আইনজীবী বলেন, চাঁদাবাজির মামলার সঙ্গে তারেক রহমানের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। আজকে মহামান্য আদালতের, সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হলো সেই মামলাগুলো মিথ্যা বানোয়াট এবং মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না, ইনগ্রেডিয়েন্টস ছিল না, যে কারণেই মামলাগুলো বাতিল করা হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে এখনো 18টি মামলা বিচারাধীন রয়েছে। তারেক রহমানের দেশে আসার প্রশ্নে তার আইনজীবী বলেন, সময় ও সুযোগ বুঝে তিনি দেশে আসবেন। এখন গোটা মিলিয়ে মানে ধরেন 18-19 মতো মামলা আছে। উনি কেন দেশে আসছেন না? দেখুন, বাংলাদেশের রাজনীতিতে উনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ওনার দেশে আসার বিষয়টা উনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন। তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে থাকা মামলা নিষ্পত্তি করা হয়েছে। দণ্ড থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। দর্শক, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এর আগে দলের স্থায়ী কমিটির সদস্যরা তার সাথে একটি বৈঠকে মিলিত হবেন। কিছুক্ষণ পরেই গুলশানে এই বৈঠক অনুষ্ঠিত হবে। দর্শক, সেখানে আছেন সহকর্মী মাসুদ সুমন, আমরা একটু যুক্ত হব তার সাথে। সুমন, বৈঠক কখন শুরু হবে আর নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা বিস্তারিত একটু জানতে চাই আপনার কাছে। অডিও নাই। আমরা দেখছি দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং আপনারা যেমন দেখছেন সামনে কিন্তু বেশ কিছু নেতাকর্মী অপেক্ষা করছেন। আপনারা জানেন যে এই উন্নত চিকিৎসার জন্য কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী মঙ্গলবার তার লন্ডনে যাওয়ার কথা এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে, স্বাস্থ্য ঠিক থাকে, তাহলে কিন্তু তিনি সেখানে যাবেন। আমরা যেমনটি জেনেছি এই বৈঠকে আমরা যেমনটি জেনেছি যে বেগম খালেদা জিয়া ঠিক 8:30টার সময় বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। আপনারা জানেন যে লিভার সিরোসিস সহ একাধিক স্বাস্থ্য জটিলতায় কিন্তু ভুগছেন তিনি। 79 বছর বয়সে। পাশাপাশি আমরা যেমনটি জেনেছি যে তিনি মঙ্গলবার যদি লন্ডনে যান সেখানে 2 মাস অবস্থান করবেন এবং তার পরবর্তী সময়ে তিনি উন্নত চিকিৎসার জন্য কিন্তু যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ডে অবস্থিত হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন। পাশাপাশি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে
এর পাশাপাশি লন্ডনে তিনি দীর্ঘদিন পর তার ছেলে তারেক জিয়ার সাথে কিন্তু তিনি দেখা করবেন এবং এই দীর্ঘ শাসকের পতনের পর কিন্তু প্রায় 7 বছর পর দেখা হচ্ছে। এর আগে তিনি 2017 সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। পাশাপাশি যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাদের, এবারে সফরে কিন্তু তারেক জিয়ার পাশাপাশি তার বেশ কয়েকজন সফর সঙ্গী যাবেন, প্রায় 15 সদস্যের একটি যাওয়ার কথা আমাদের সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নির্বাচনের সময় নিয়ে ধারণা না দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে বিদেশ থেকে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান। বলেন, সময় হলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। এদিকে বিএনপি নেতারা বলছেন, সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করলে মেনে নেবে না জনগণ। 14 দিন সফর শেষে লন্ডন থেকে রোববার দুপুরে দেশে ফিরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচন নিয়ে সুস্পষ্ট রূপরেখা ঘোষণা না করায় রাজনীতিতে সংকট বাড়ছে। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমগুলো এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে নিয়ে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে আমরা যেতে পারি সেদিকে মনোযোগ দেওয়ার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন জানতে চাইলে তিনি বলেন, এখনো তার দেশে আসার মতো পরিবেশ তৈরি হয়নি। এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন উনি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সরকার আন্তরিক হলে 2025 সালের মধ্যেই নির্বাচন আয়োজন করা সম্ভব। এই বছরের মধ্যেই গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে, এটা আমরা প্রত্যাশা করতে চাই, এটা আমাদের আকাঙ্ক্ষার মধ্যে আছে। বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতে 31 দফা নিয়ে রাজধানীর পল্লবীতে কর্মশালায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসররা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বহাল তবিয়তে বসে আছে। বাংলাদেশের যে মানুষের যে অধিকার, ভোটের অধিকার নিশ্চিত হবে, এই প্রত্যাশা আমরা আপনাদের কাছে করি। সংস্কারের নামে আপনারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে চেষ্টা করছেন, বাংলাদেশের মানুষ এটা কিন্তু কোনোভাবেই মেনে নেবে না। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, 31 দফার মাধ্যমে রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন করতে চায় বিএনপি। তারেক রহমান বলেছেন। সাইফুল ইসলাম, DS24, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে, তবে তা প্রকাশের সুনির্দিষ্ট তারিখ এখনো ঠিক করা হয়নি। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। শেষটা এগুলো এবং এগুলো নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের কাজ হচ্ছে এবং আপনারা দেখবেন তাকে হাসিনাকে তার আমরা জাস্টিসের আওতায় আনবো। শেখ হাসিনার ব্যাপারে আমরা তো বলেছি, আমরা একটা নোট ভার্বাল পাঠিয়েছি, সেই অনুযায়ী আমরা অফিসিয়ালি এখনো আমরা কিছু শুনিনি তাদের কাছ থেকে, বাট আমাদের এইটা থাকবে, আমাদের এই আমাদের পুরোপুরি এটা আমাদের টপ প্রায়োরিটি, তাকে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা, বিচারের সম্মুখীন করা। দুদকের মামলায় ফেঁসেছেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ফজলে নূর তাপস ও তার স্ত্রী। 570 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, $9 লাখ পাচার এবং প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে শেখ পরিবারের এই দুই সদস্যের বিরুদ্ধে। এছাড়া প্রশ্ন ফাঁসে আলোচিত পিএসসির গাড়ি চালক সৈয়দ আবেদ আলী ও তার স্বজনদের বিরুদ্ধে 3টি মামলা করেছে সংস্থাটি। দুদক বলছে, তাপসসহ পলাতকদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে। দুর্নীতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রন্ধ্রে রয়েছে, সুতরাং এটা নিবিড় পর্যবেক্ষণ দরকার। আদালত প্রাঙ্গণে আওয়ামীপন্থী আইনজীবীদের প্রভাবশালী নেতা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে প্রায় $9 লাখ পাচারের তথ্য। ব্যাংকে তাদের 570 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণও পেয়েছে দুর্নীতি দমন কমিশন।
কার্যক্রম চলবে না। এই ঘটনায় রোববার আলাদা দুটি মামলা করেছে দুদক। শেখ ফজলিন উত্তাপস, সাবেক সংসদ সদস্য এবং সাবেক মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দায়িত্ব পালনকালে স্বীয় ক্ষমতার অপব্যবহার পূর্বক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ অসাধু উপায় অর্জন পূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি প্রতিরোধ আইন 1947 5-2 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। এদিকে প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে আলাদা 3টি মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে প্রায় 5.5 কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় 46 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। সৈয়দ আবেদ আলী জীবন, গাড়ি চালক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-2 এবং 4-3 ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে আরও সম্পদের তথ্য মিললে চার্জশিটে তা অন্তর্ভুক্ত করা হবে বলে জানান দুদক পরিচালক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে সেনাবাহিনী। রোববার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচির কামারপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তাকে সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান সেনা ক্যাম্পে নেওয়া হয়। সিরাজগঞ্জ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 5 আগস্টের পর তার বিরুদ্ধে থানায় কোনো মামলা না হওয়ায় তিনি এলাকাতেই অবস্থান করছিলেন। অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য এস এ খালেক মারা গেছেন। রোববার বিকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে আক্রান্ত ছিলেন নানান জটিল রোগে। গত বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে নেওয়া হয় ভেন্টিলেশনে। সোমবার দুপুর 12টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর 2টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে হবে দ্বিতীয় জানাজা। পরে গাবতলী মিরপুর শাহী মসজিদ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। জুলাই আগস্টের আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার দায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 71 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও আইনি ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের 109তম সিন্ডিকেট সভায় নেয়া এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান উপাচার্য। জানান, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। এর আগে শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছিল বেরোবি প্রশাসন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেটা পড়ে শোনাইতে হবে একটু আপনাদেরকে। ক্রুশিয়াল মামলা 15 জন শিক্ষার্থী প্রাক্তন ছাত্রদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। আর 33 জন শিক্ষার্থীর 2 সেমিস্টার তাদেরকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। আর 1 সেমিস্টার করা হচ্ছে, এখানে হচ্ছে 23 জনকে। এই হলো টোটাল 71 জন। শাস্তিপ্রাপ্ত কোনো শিক্ষার্থী নিজেকে নিরপরাধ মনে করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করতে পারবে। ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী ইসমাইল হোসেন জিসান হত্যা মামলায় 3 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা হলেন হাসিবুল হোসেন ওরফে হাসিব, শ্রাবণ ওরফে শাওন ও আব্দুল্লাহ আল নোমান। খালাস পেয়েছেন সজনী আক্তার। রোববার ঢাকার 5ম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারজানা ইয়াসমিনের আদালত এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তদের মধ্যে শাওন পলাতক রয়েছেন। 2019 সালের 23 মে জিসানের হাত পা বাঁধা অবস্থায় গলিত মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 5ম দিন আজ। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী মিনা ফেরদৌস। তার কাছ থেকে জানবো মেলার আজকের পরিস্থিতি। মিনা, বাণিজ্য মেলায় আজকের দিনে ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা? ধন্যবাদ আপনাকে। আমি আসলে উপস্থিত থেকে রয়েছি মেলা প্রাঙ্গণে। বছরের বাণিজ্য মেলার 39তম বাণিজ্য মেলা আসলে দুপুর থেকে রয়েছে দেখি ক্রেতা সমাগম। তবে দুপুর বিকালের পর থেকে আসলে ক্রেতা সমাগম বাড়তে শুরু করেছে।
দেখাই আমার পিছনে, যদি দেখাই যে এখানে যে প্যাভিলিয়নগুলোতে সেখানে মূলত আসলে ভিড় রয়েছে। এছাড়া রয়েছে বা কসমেটিক সামগ্রী, সেগুলোতে আসলে বেশি ভিড় করছেন ক্রেতারা। এছাড়া যে গৃহস্থালী আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আসলে রান্নাঘরের কাজে দরকার হয় সেগুলাই আসলে ক্রেতারা বেশি কিনছেন। যেহেতু আসলে ক্রেতারা এদিকেই বেশি। আর তবে আমরা দেখেছি যে কিছু কসমেটিক্সের দোকানগুলোতে আসলে জিনিসপত্র আনার কারণে আসলে তারা ক্রেতা টানতে পারছেন। এছাড়া বিলাসবহুল যে দোকানগুলো রয়েছে সেগুলোতে মানুষজন দেখছেন, তবে কিনছেন কম। আর ক্রেতারা বলছেন বাণিজ্য মেলাতে তারা আসলে নিয়ে যেতে পারছেন না। তবে আমি যদি বলি এবারের বাণিজ্য মেলায় আসলে এখনো অনেকগুলো প্যাভিলিয়ন নিজেদের স্টল তৈরি। মিনা ফেরদৌস, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শক্তিশালী শীতকালীন ঝড়ের কবলে পড়েছেন যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ। দেশটির বিভিন্ন রাজ্যে সর্বোচ্চ তুষারপাত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বলা হচ্ছে এক দশকের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হতে পারে এবার। এমন অবস্থায় কয়েক রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এবারে জানাবো খেলার খবর। ঢাকায় পদত্যাগের কথা বলে সিলেটে এসে ইউটার্ন নিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দ্বন্দ্বের কারণে বিসিবি ছাড়ার ইঙ্গিত দেন তিনি। তবে সিলেটে বিপিএল এর প্রস্তুতি দেখতে এসে এড়িয়ে গেলেন সেই প্রসঙ্গ। এদিকে বিসিবি সভাপতি জানালেন আলোচনার মাধ্যমে হবে সবকিছুর সমাধান। সিলেট থেকে বিস্তারিত শুভ দেবনাথের রিপোর্টে। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বনিবনা হচ্ছে না পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের। বিপিএল শুরুর কিছুদিন আগেও নাকি দুজনের বাক্য বিনিময়ে তৈরি হয়েছিল চরম উত্তেজনাকর পরিস্থিতি। শুধু বাকি ছিল হাতাহাতি। তখন গণমাধ্যমে ব্যাপারটি প্রকাশ না পেলেও এখন জট খুলতে শুরু করেছে। এরপরেও বেশ কিছু বিষয় নিয়ে বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে মতের অমিল হয়। ঢাকায় বেশ কিছু গণমাধ্যমে পরিচালকের পদ ছাড়ার ইঙ্গিত দেন ফাহিম। তবে কয়েক ঘন্টার মধ্যেই ইউটার্ন নেন বিসিবির এই প্রভাবশালী পরিচালক। সিলেটে এসব বিষয় নিয়ে নিউজ 24-এর প্রশ্নের কোনো উত্তর দিলেন না তিনি। যেটা আমি বিসিবি ছিলেন ওই জন্য আপনার ইন্টারভিউ করেছিলাম। যদি একজন মানুষ কোনোভাবে অপমানিত করা হয় তার জন্য এই জায়গায় কাজ করা কতটা কঠিন হয়ে যায়। কিছুক্ষণ পরই গণমাধ্যমের মুখোমুখি বিসিবি সভাপতি জানালেন নিজেরাই করে নেবেন ভুল বোঝাবুঝি সমাধান। ভোট বলতে কিন্তু ফাইম বার আমাকে বোঝায়, মানে আর কিন্তু সবই কিন্তু পুরনো, তাই তো? এগুলো কিন্তু খুব স্বাভাবিক, মানে মতের অমিল। একটা জিনিস আমি চাচ্ছি, একরকম আরেকজন চাচ্ছে অন্যরকম ভাবে। এটা কিন্তু আমি দোষের কিছু দেখি না, কিন্তু এটা যখন আগে প্রেসে চলে আসে এটা একটু দোষের আর কি আমি মনে করি। এগুলো আগে নিজেরা রিজলভ করার চেষ্টা করা উচিত। যখন তখনও হবে না তখন এটা গেলে ভালো হয় আর কি। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেদিকে নজর রাখবেন জানান বিসিবি সভাপতি। শুভ দেবনাথ, নিউজ 24, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। দর্শক, এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।